সবার প্রথমে তো আজকের দিনটা হলো ব্রে হোয়াইটের জন্মদিন, আর তার জন্মদিনে তার ছেলে ফিন্ডের কস্টিউম পরে তাকে ট্রিবিউট দিয়েছে, যেটা মানে দেখে খুব কিউট লাগছে সত্যি। কিন্তু যাই হোক না কেন, ব্রে হোয়াইটের জন্য ভেবে সত্যি খারাপ লাগে, কারণ ব্রে হোয়াইট এমন একটা সুপারস্টার যাকে কিনা মানে চোখের সামনে একটা ছোট সুপারস্টার থেকে বড় সুপারস্টার হয়ে উঠতে দেখেছি। তার বিভিন্ন ক্যারেক্টার, মানে যেমন ব্রে হোয়াইটের সেই ইটার অফ দ্য ওয়ার্ল্ড, ফিন্ড, মানে যা যা ক্যারেক্টার এসেছে সেগুলো সব চোখের সামনে দেখেছি, আর সেই ব্রে হোয়াইট এখন আমাদের মাঝে নেই। এটা ভেবে খারাপ তো লাগে, কিন্তু যাই হোক, এখন ব্রে হোয়াইটকে একটা কথাই বলতে পারি যে রেস্ট ইন পিস আর হ্যাপি বার্থডে ব্রে। কিন্তু এখন যে তার ফ্যামিলির সাথে এনজয় করছে সে হলো ব্রক লেসনার, কারণ ব্রক লেসনারের রিসেন্টলি একটা ফটো খুব ভাইরাল হয়েছিল, যেখানে আমরা ব্রক লেসনারকে তার ওয়াইফ সেবেল আর তার একটা ফ্যানের সাথে দেখতে পাচ্ছি। তো এই ফটোটার যে বিশেষত্ব সেটা হচ্ছে ব্রক লেসনারের চুল, মানে এই ফটোতে ব্রক লেসনারের চুল এতটাই সিল্কি লাগছে, যেটা এর আগে ব্রক লেসনারকে এই লুকে কখনো দেখা যায়নি। তো ব্রক লেসনারের তো সবার প্রথমে একদম ছোট ছোট চুল ছিল যখন সে ডাব্লিউডাব্লিউতে ছিল, তারপর সে তার চুলকে একটু বড় করলো আর সেই লুকে সে ডাব্লিউডাব্লিউতেও এসেছিল। কিন্তু এখন তার সাথে যা সব কাণ্ড কারখানা চলছে, তারপর থেকে ব্রক লেসনারের এই যে লুকটা এসেছে এটা পুরো ব্র্যান্ড নিউ লুক। আর এই লুকে ব্রক লেসনার কখনো ডাব্লিউডাব্লিউতে আসবে কিনা সেটা তো পরের কথা, আগে দেখার বিষয় এটা যে ব্রক লেসনার আদৌ আর কখনো ডাব্লিউডাব্লিউতে ফিরবে কিনা, কারণ ব্রক লেসনারের সাথে যেসব কেস চলছে ওসব ভেবে তো ব্রক লেসনারের ডাব্লিউডাব্লিউতে রিটার্ন সত্যি এখন খুব কঠিন বলে মনে হচ্ছে। কিন্তু যাই হোক না কেন, এই ভিডিওতে ডাব্লিউডাব্লিউ এর কিছু নিউজ নিয়ে কথা বলবো, আর তার সাথে রাসেলমেনিয়াকে নিয়ে একটা বড় আপডেট এসেছে সেটা নিয়েও আলোচনা হবে। তো ভিডিওটা পুরোটা দেখে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে তো এখন যেটা ব্রেকিং নিউজ, যেটা ট্রেন্ডে চলছে, সেটা হচ্ছে রেসেলমেনিয়া 42, মানে পরের বছরের রেসেলমেনিয়া ক্যান্সেল হয়ে গেছে। এবার এই নিউজটা প্রথম থেকে আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে এইটা কীভাবে হলো, ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়া করবে না, এটা কখনো সম্ভব? কিন্তু পরে যখন নিউজটা ভালোভাবে পড়লাম তখন বুঝতে পারলাম যে না, সেরকম ব্যাপারটা না, ব্যাপারটা একটু অন্য। ব্যাপারটা হয়েছে, আমরা যেমন দেখেছিলাম যে এই বছরের রক একটা এপিসোডে সেটা অ্যানাউন্স করেছিল যে নেক্সট ইয়ারে যে রেসেলমেনিয়া হবে, মানে রেসেলমেনিয়া 42, সেটা হবে নিউ অরল্যান্ডস থেকে। আর নিউ অরল্যান্ডসে আগেও রেসেলমেনিয়া 35 কি 34, রেসেলমেনিয়া 34 মেবি সেটা হয়েছিল। তো নিউ অরল্যান্ডস থেকে তো আগেও রেসেলমেনিয়া হয়েছে, আর সেটাই পরের বছরও মানে রেসেলমেনিয়া 42তে হওয়ার কথা ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে এরকম যে নিউ অরল্যান্ডস আর রেসেলমেনিয়াকে হোস্ট করবে না পরের বছর। তো এই কারণে বলা হচ্ছে যে রেসেলমেনিয়া ক্যান্সেল হয়ে গেছে। অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়েছে মানে হচ্ছে নিউ অরল্যান্ডস থেকে ক্যান্সেল হয়েছে, এটা অন্য কোনো শহরে বা অন্য কোনো দেশে গিয়ে হবে। এবার সেটা কোন দেশে বা কোন শহরে হবে সেটা নিয়ে এখনও কিছু জানা যায়নি। কিন্তু হ্যাঁ, নিউ অরল্যান্ডস বলেছে যে তারা রেসেলমেনিয়া তো করাতে পারছে না, কিন্তু তারা তার কম্পেনসেশনের জন্য নেক্সট ইয়ার মানি ইন দ্য ব্যাংক হোস্ট করতে চলেছে, মানে রেসেলমেনিয়ার বদলে মানি ইন দ্য ব্যাংক। ডাউনগ্রেড তো বটেই। কিন্তু এবার অনেকে বলছে যে এইটা কী করে সম্ভব, কারণ রেসেলমেনিয়া যেই শহরে হয় সেই শহরকে আগে থেকে বিট করতে হয়, মানে নিলাম হয় রেসেলমেনিয়ার জন্য যে কোন শহর সে নিলামে যেতে, আর যেই শহর যেতে সেই শহর রেসেলমেনিয়াকে পায়, কারণ রেসেলমেনিয়া যেই শহরে হচ্ছে সেই শহরের ইকোনমিও অনেকটাই বুস্ট হয়। তো সেই কারণে রেসেলমেনিয়া একটা বিশাল বড় জিনিস। আর যেখানে ডাব্লিউডাব্লিউ অলরেডি অ্যানাউন্স করে দিয়েছিল যে রেসেলমেনিয়া 42 নিউ অরল্যান্ডস থেকে হচ্ছে, সেখানে কিভাবে এটা ক্যান্সেল হতে পারে? তো এইটা নিয়েই আর কি একটা বড় নিউজ হয়ে গেছে। এবার জানা যাচ্ছে এরকম যে এই যে মানে নিলাম বা বিডসের কথা হচ্ছে, সেখানে এই বছর রেসেলমেনিয়া যেখান থেকে হয়েছিল মানে লাস ভেগাস, সেই লাস ভেগাস একটা বিশাল বড় বিড দিয়েছে রেসেলমেনিয়াকে, তারা হয়তো নিলামে জিতেও গেছে। আর সেই কারণে রেসেলমেনিয়া 42ও সেম লোকেশন থেকে মানে লাস ভেগাস থেকেই হতে চলেছে। তো এই একটা নিউজ আসছে। আর একটা নিউজ এরকমও বলছে যে রেসেলমেনিয়া হয়তো নেক্সট ইয়ার মানে রেসেলমেনিয়া 42 হয়তো ইন্টারন্যাশনালি হতে পারে, মানে বাইরের কোনো দেশে, আমেরিকার বাইরের কোনো দেশে রেসেলমেনিয়া হতে পারে। এবার বাইরের দেশ বলতে এখানে সবার প্রথমে নাম উঠে আসছে লন্ডনের, কারণ অনেকদিন ধরে এই রেসেলমেনিয়া লন্ডনে যাবে এরকম একটা কথা চলছে। তো বলা হচ্ছে যে রেসেলমেনিয়া হয়তো লন্ডনে হতে পারে, না হলে দ্বিতীয় যে দেশটার নাম উঠে আসছে সেটা হলো সৌদি আরব। আর ডাব্লিউডাব্লিউ যেহেতু সৌদি আরবে মাঝে মাঝেই যায় আর প্রত্যেক বছরই যায়, তো অনেকে মনে করছে যে রেসেলমেনিয়াও হয়তো নেক্সট ইয়ার সৌদি আরব বা সৌদি আরেবিয়া থেকে হতে পারে। এবার এইটার চান্স তো আমার বরাবরই কম লাগছে, কারণ প্রথমত নেক্সট ইয়ারে যে রয়্যাল রাম্বল প্রিমিয়াম লাইভ ইভেন্ট সেটাও সৌদি আরব থেকে হবে। তো একই বছরে রয়্যাল রাম্বল রেসেলমেনিয়া দুটোই সৌদি আরব থেকে করবে, এটা তো হতে পারে না। তো আমারও এটার চান্স খুবই কম মনে হচ্ছে। কিন্তু এখন এইটাই জানা যাচ্ছে যে না হয় আবার সেম লাস ভেগাসেই রেসেলমেনিয়া হবে, আর না হলে রেসেলমেনিয়া অন্য কোনো লোকেশনে হবে, যেটা নিয়ে এখন অফিসিয়াল কোনো আপডেট আসেনি। কিন্তু ব্যাপার হলো এইটাই যে নিউ অরল্যান্ডস থেকে নেক্সট ইয়ারে রেসেলমেনিয়া হচ্ছে না, আর এই কারণেই রেসেলমেনিয়াকে ক্যান্সেল বলা হচ্ছে।
এবার আমি তো বলছি এতে আমাদের কি, কারণ আমরা তো সেই টিভিতেই দেখবো, আমাদের দেশে তো রাসেলমেনিয়া এই মুহূর্তে আসছে না, তো রাসেলমেনিয়া যেখান থেকেই হোক না কেন জাস্ট শোটা ভালো হওয়া চাই, শোটা যদি ভালো হয় সব কিছু চলবে যেখান থেকেই হোক না কেন। আর একটু যদি অডিয়েন্স ভালো হয়, মানে ক্রাউড যদি একটু চিয়ার করে বা একটু ঠিকঠাক রিয়াকশন দেয়, তাহলে রাসেলমেনিয়া একবারে জমে যাবে। শুধু ম্যাচ, শো আর অডিয়েন্স, এই তিনটে জিনিস ভালো হলে আর রাসেলমেনিয়া কোথায় হচ্ছে কি না হচ্ছে সেটা এই মুহূর্তে আমাদের তো দেখার দরকার নেই, কারণ আমাদের দেশে এমনিও রাসেলমেনিয়া এই মুহূর্তে আসছে না। নেক্সট কথা বলা যাক দ্য বালগেরিয়ান ব্রুট রুসেভের। তো রুসেভের রিটার্ন হয়েছিল র আফটার রাসেলমেনিয়াতে, তারপর থেকে আমরা অপেক্ষা করে আছি যে রুসেভের সাথে বড় কিছু হবে, কিন্তু বড় নামে রুসেভ কি পেয়েছে? আপাতত রুসেভ ওটিসের সাথে একটা ম্যাচ করেছে আর আকিরা তোজাওয়ার সাথে ফিউডে ইনভলভ হয়েছে আর কি। তো এইটাকে তো আমরা রুসেভের বড় অ্যাচিভমেন্ট বলতে পারি না। তো রুসেভের প্রথম যে বড় যে ফিউডটা হতে চলেছে সেটা নিয়ে একটা আপডেট এসেছে, আর জানা যাচ্ছে এরকমই যে সবার প্রথম মানে রুসেভের রিটার্নের পর রুসেভ প্রথম যে বড় স্টোরি লাইনে ইনভলভ হতে চলেছে সেটা হতে চলেছে এগেনস্ট সেমাস। মানে ফিউচারে আমরা রুসেভ আর সেমাসের মধ্যে একটা ফিউড বা একটা স্টোরি লাইন দেখতে পেতে পারি, যেটা এখনও অবধি জানা যাচ্ছে। তো দেখা যাক এটা কবে থেকে শুরু হয়, কিন্তু দেখা যাক রুসেভ আর সেমাসের ফিউডটা কেমন হয়। কারণ দেখো দুজন সুপারস্টারই এখন হিউজ কিছু করছে তেমন বলবো না, আর সেমাসেরও স্টক যে এখন খুব একটা হাই সেটাও না, কিন্তু হ্যাঁ ম্যাচের দিক থেকে সেমাস তো ব্যাঙ্গার ম্যাচ দিয়েই থাকে। তো রুসেভ আর সেমাসের যদি ফিউড হয় সেটা একটা হার্ড হিটিং ফিউডটা হবে, আর ম্যাচগুলো দেখে আমাদের মানে ইন্টারেস্ট আসতে পারে ম্যাচগুলোর জন্য অন্তত। বাকি স্টোরি লাইনটা ডাব্লিউডাব্লিউ কি দেখায় দেখা যাক, আর এর মধ্যে কোনো টাইটেলকে ডাব্লিউডাব্লিউ ইনভলভ করে কিনা সেটাও এটা দেখার বিষয় হবে, কিন্তু সেটা চান্স আপাতত কম মনে হচ্ছে। কিন্তু ব্যাপার হলো এটাই যে রুসেভের যে প্রথম বড় স্টোরি বা প্রথম বড় ফিউড আসতে চলেছে সেটা আসতে চলেছে সেমাসের এগেনস্টে। আচ্ছা, তো স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে জন সিনা ভার্সেস আর-ট্রুথের মধ্যে ম্যাচ হতে চলেছে, আর এইটা ভেবে অনেকের মনই দুঃখে ভারাক্রান্ত হয়ে গেছে, কারণ তারা ভেবেছিল যে রাসেলমেনিয়ার পর জন সিনার এই যে ফেয়ারওয়েল ট্যুরটা শুরু হয়েছে উইথ 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, সেটা হয়তো বিশাল বড় হতে চলেছে, অনেক বড় বড় সুপারস্টারের এগেনস্টে ম্যাচ পাবে জন সিনা, কিন্তু জন সিনা আলটিমেটলি আর-ট্রুথের সাথে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে ম্যাচ করছে। তো এইটা ভেবে যারা কষ্ট পাচ্ছ তাদের কষ্ট আরও বাড়তে চলেছে, কারণ ফিউচারে মানে মানি ইন দ্য ব্যাংকের জন্য জন সিনার যে ম্যাচটা বেরিয়ে আসছে আর কি, সেটা তো মানে সেই অর্থে দেখতে গেলে আরও খারাপ, মানে রেসলিং পার্সপেক্টিভ দিয়ে দেখতে গেলে। তার কারণ হচ্ছে এখন জানা যাচ্ছে ফিউচারের জন্য মানে পসিবলি মানি ইন দ্য ব্যাংকের জন্য জন সিনার যে ম্যাচটা ডাব্লিউডাব্লিউ এই মুহূর্তে প্ল্যান করে রেখেছে সেটা হলো একটা 6-ম্যান ট্যাগ টিম ম্যাচ, যেখানে একটা টিমে থাকবে জন সিনা, ট্র্যাভিস স্কট আর লোগান পল। মানে লোগান পলের এখন তো জেউসের সাথে ফিউড চলছে, আর সেখান থেকে ডিরেক্ট জন সিনার ফিউডে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু কিভাবে ঝাঁপাবে সেটাও বলে দিচ্ছি, কারণ এই তিনজনের এগেনস্টে যে টিমটা থাকবে সেটা হলো কোডি রোডস, জে উসো আর জিমি উসোর টিম। মানে এই একটা 6-ম্যান ট্যাগ টিম ম্যাচ ফিউচারে জন সিনার জন্য ডাব্লিউডাব্লিউ প্ল্যান করে রেখেছে। এবার এই ম্যাচটা নিয়ে আমার কী ভাবা উচিত সেটা তো আমি জানি না, কিন্তু এই ম্যাচটায় তো প্রায় সবই নেগেটিভ, কারণ জন সিনার সাথে ট্র্যাভিস স্কট আর লোগান পলের টিম, আর তার এগেনস্টে জে উসো, জিমি উসো, কোডি রোডস। এটা মানে এই ম্যাচটা কে চেয়েছে? হ্যাঁ, এবার এই ম্যাচটা থেকে পজিটিভ কিছু বের করতে গেলে এটা বলা যেতে পারে যে বিজনেসের দিক থেকে ম্যাচটা বিশাল বড় প্রফিট করতে পারে ডাব্লিউডাব্লিউ। কারণ প্রথম কথা হচ্ছে একদিকে জন সিনা, তার সাথে ট্র্যাভিস স্কট, আর দুজনেরই ফ্যান ফলোয়িং প্রচুর। আর লোগান পলকে ডাব্লিউডাব্লিউতে যতই মানে হেড করুক না কেন সবাই, কিন্তু লোগান পলের স্টকটা কতটা হাই সেটাও আমরা সবাই জানি। তো এই টিমটার উপর সবার নজর তো থাকবে। আর এগেনস্টে যদি কথা বলা হয় তাহলে জিউসো, জিমিউসোর সাথে কোডি রোডস আসছে, মানে কোডি রোডসের রিটার্নও খুব তাড়াতাড়ি হতে চলেছে, আর সম্ভবত স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট বা স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট আর মানি ইন দ্য ব্যাংকের মাঝের কোনো এপিসোডে কোডি রোডসেরও ডাব্লিউডাব্লিউতে রিটার্ন হয়ে যাবে। তো এই দুটো জিনিসই পজিটিভ যা বেরিয়ে আসছে এই ম্যাচটা থেকে। বাকি এই ম্যাচটা রেসলিং ওয়াইজ কেমন পারফর্ম করবে আর এই ম্যাচটা নিয়ে কতজনের রেসলিং ওয়াইজ ইন্টারেস্ট থাকবে সেইটা সত্যি একটা প্রশ্নের তো বিষয়। আর জন সিনার সাথে আমরা যেসব ম্যাচ মানে যেসব বড় বড় ফিউড জন সিনার কল্পনা করেছিলাম, এগেনস্ট গান্থার, এগেনস্ট বলা যেতে পারে রোমান রেইন্স, এগেনস্ট দ্য রক, তো সেই সব তো এখন দূর দূরান্তে এখন হবে বলে মনে হচ্ছে না। র্যান্ডি অর্টনের সাথে একটা ম্যাচ হয়ে গেছে, এটাই আমাদের ভাগ্য। বাকি দেখা যাক বাকি যে কটা দিন জন সিনার হাতে আছে ডাব্লিউডাব্লিউতে সেখানে আর কি কি ডাব্লিউডাব্লিউ কাণ্ড করায় জন সিনাকে দিয়ে। কিন্তু এটা তো ঠিক যতটা ভালো ফেয়ারওয়েল ট্যুরটা হওয়ার কথা ছিল সেই অর্থে ভালো হচ্ছে না, আর থ্যাঙ্কস টু দ্য রক, কারণ মাঝখান থেকে পুরো মানে যাকে বলে ভেস্তে তো রকই দিয়েছে, কারণ রক জন সিনার হিল টার্ন করানোর পর নিজেই জন সিনাকে ভুলে গেছে। যাই হোক দেখা যাক ফিউচারে কী হয়। আর ফাইনালি ওটিসি রোমান রিংসকে নিয়ে একটু কথা বলা যাক। অনেকেই বলে এখন আর আমি রোমান রিংসকে নিয়ে কথা বলি না, রোমান রিংসের খবর দিই না। আরে বাবা, রোমান রিংসের খবর আমি দেবো কি? কোনো খবর এলে তারপর তো খবর দেবো। খবর যদি না থাকে তাহলে কি আমি নিজের মন থেকে বানিয়ে খবর দেবো? সেরকম তো হতে পারে না, না? তো রোমান রিংসকে নিয়ে যারা খবর চাও, আপডেট চাও, তাদেরকে বলে রাখি আপডেট তো এসেছে।
কিন্তু সেটা শুনে খুব একটা ভালো লাগবে না। তার কারণ হচ্ছে আমরা রোমান রিংসকে কোথায় এক্সপেক্ট করছি, ডাব্লিউডাব্লিউইতে রিটার্নের জন্য। এবার ডাব্লিউডাব্লিউইতে রোমান রিংসের রিটার্ন কবে হবে সেটা নিয়ে এখনও কিছুই জানা যায়নি। হ্যাঁ, কিছু রিউমার চলছিল যে মানি ইন দ্য ব্যাংকের আগে আগে রোমান রিংস রিটার্ন করতে পারে, কিন্তু এখন জানা যাচ্ছে সেটাও হবে না। রোমান রিংসের রিটার্ন হতে এখনও বেশ কয়েকদিন দেরি আছে, মানে প্রায় সামার স্ল্যামের আশেপাশে হয়তো গিয়ে রোমান রিংস রিটার্ন করতে পারে। তো এ তো গেল একটা দুঃখের খবর, কিন্তু আরেকটা বাজে ব্যাপার হলো, মানে বাজে ব্যাপার আমাদের জন্য, কিন্তু রোমান রিংসের জন্য যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে রোমান রিংস এই যে হলিউডে যাবে করছে, তো সেটা মনে হয় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তার কারণ হচ্ছে একটা মুভি, যেটা একটা হলিউড মুভি, সেটার সাথে রোমান রিংসের অলরেডি কথা শুরু হয়ে গেছে। তো স্ট্রিট ফাইটার্স নামে একটা মুভি আছে, যেই মুভির সাথে আর কি রোমান রিংসের ব্যাক স্টেজে কথাবার্তা চলছে। আর সেই স্ট্রিট ফাইটার মুভির একটা ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে আকুমা। তো সেই আকুমার ক্যারেক্টারটা রোমান রিংস প্লে করতে পারে, আর সেটা যদি হয় তার মানে সেই মুভির শুটিংও খুব তাড়াতাড়ি শুরু হবে। আর সেই মুভির শুটিং যখন শুরু হয়ে যাবে আর রোমান রিংস যদি সত্যি আকুমার ক্যারেক্টারটা করতে যায়, তাহলে আবার রোমান রিংসের ডাব্লিউডাব্লিউ থেকে বেশ অনেক দিনের ছুটি হয়েই যাবে। তো রোমান রিংস এখন এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউতে রেগুলার কাজ করবে, এটা তো মানে ভাবা ছেড়ে দেওয়াই উচিত। আর এমনিও রোমান রিংস তো বলেইছে রোমান রিংসের ডাব্লিউডাব্লিউতে সময় আর মাত্র 1-2 বছরের মতো, আর তারপর ডাব্লিউডাব্লিউ ছেড়ে রোমান রিংসও টাটা বাই বাই বলেই দেবে। তো এই আপাতত রোমান রিংসকে নিয়ে একটা আপডেট আছে। এবার এখনও ভালো কোনো আপডেট আসেনি, আর যদি সেটাও আসে সেটাও অবশ্যই আমি চ্যানেলে বলবো, কারণ রোমান রিংসকে নিয়ে কথা বলার কোনো সুযোগই আমি তো অন্তত ছাড়বো না, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। বাকি আজকের ভিডিওটা এই অবধি থাকার, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো। আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে লিঙ্ক তো ডিসক্রিপশানে আছি, তো সেখান থেকে গিয়ে ফলো করে আসতে পারো। তোমাদের মতামত যদি কমেন্ট করে বলার থাকে বলতে পারো, নাও বলতে পারো, তোমাদের ইচ্ছা। বাকি কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।